গাজায় প্রবল বৃষ্টিতে আশ্রয় শিবির প্লাবিত, বিপাকে লাখো ফিলিস্তিনি। বৈরী আবহাওয়ার মধ্যে চলছে ইসরায়েলি হামলা, 20,000 শান্তিরক্ষী মোতায়েনে প্রস্তুত ইন্দোনেশিয়া। তাইওয়ানের কাছে $33 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের, বেইজিং এর তীব্র ক্ষোভ। তাইপে ইস্যুতে জড়ালে শোচনীয় পরাজয় হবে জাপানের, হুঁশিয়ারি চীনের। এবং ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েও নিস্তার পাচ্ছে না বিবিসি। ব্রিটিশ গণমাধ্যমটির বিরুদ্ধে $500 কোটি ক্ষতিপূরণ চেয়ে মামলার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলা বিমান হামলার মধ্যে মরার ওপর খাড়ার ঘা হয়ে উঠেছে গাজার শীতকালীন বৃষ্টি। ডুবে গেছে লাখ লাখ ঘরছাড়া মানুষের আশ্রয় শিবির। এর মধ্যেই 20,000 শান্তিরক্ষী নিয়ে গাজায় মিশনে প্রস্তুত ইন্দোনেশিয়া। অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় নথিহীন অবস্থায় পৌঁছানো 153 ফিলিস্তিনির রহস্যময় যাত্রাপথ তদন্তের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রামাফোসা। পশ্চিম তীরে অভিযানের মধ্যে চলছে হত্যাযজ্ঞ। বেইত লাহিয়া, গাজার পূর্বাঞ্চল ও খান ইউনিসে রাতভর চলে বিমান হামলা। তীব্র নিরাপত্তাহীনতার মধ্যে গাজার 9 লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে তাঁবুতে। একটি শক্তিশালী নিম্নচাপ ধেয়ে আসায় আশঙ্কা বাড়ছে নতুন বিপর্যয়ের। রাতভর বৃষ্টিতে সকালে তাঁবু খোলার পর দেখা গেছে ভেতরে হাঁটু সমান পানি, ভিজে গেছে শিশুদের কাপড় ও খাবার। গাজার সিভিল ডিফেন্স বলছে সরঞ্জামহীন অবস্থায় তারা শত শত সহায়তার আবেদন পাচ্ছে, কিন্তু সাড়া দেওয়ার মতো সক্ষমতা নেই। জাতিসংঘ বলছে 14 লাখ মানুষ জরুরি আশ্রয় সামগ্রী চাইলেও সংগ্রহ করা যাচ্ছে না প্রয়োজনীয় সরবরাহ। একই সময়ে অবকাঠামো ধ্বংস, চিকিৎসা সংকট ও নিরাপত্তাহীনতা মিলিয়ে দক্ষিণ গাজা দ্রুত অসুরক্ষিত মানবিক অঞ্চলে রূপ নিচ্ছে। এদিকে ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রতিরক্ষা মন্ত্রী সিয়াফ্রি শামসুদ্দিন জানিয়েছেন, চিকিৎসক, প্রকৌশলী ও সামরিক সদস্য মিলিয়ে 20,000 কর্মী গাজা মিশনের জন্য প্রস্তুত। জাতিসংঘের আনুষ্ঠানিক অনুমোদন অথবা যুক্তরাষ্ট্র সমর্থিত একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মের মাধ্যমে এই পদক্ষেপ বাস্তবায়ন সম্ভব বলে জানানো হয়েছে। ইন্দোনেশিয়া মনে করছে একটি আন্তর্জাতিক স্টেবিলাইজেশন মিশন ছাড়া গাজার মানবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা অসম্ভব। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এক বৈঠকের ফাঁকে প্রেসিডেন্ট সিরিল রামফোসা জানিয়েছেন, গাজা থেকে আসা 153 ফিলিস্তিনিকে ফেরত পাঠানো হবে না, যদিও তাদের কারো পাসপোর্টে ডিপার্চার স্ট্যাম্প নেই। সীমান্ত কর্তৃপক্ষ বলছে দলটিকে একটি সংস্থা টাকা নিয়ে যাত্রায় পাঠিয়েছে, পরে জটিলতা দেখা দিলে দায় অস্বীকার করেছে। রামফোসা বলেছেন, দেশের গোয়েন্দা সংস্থা হোম অ্যাফেয়ার্স ও পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পুরো ঘটনাটি তদন্ত করছে। কিভাবে এই চার্টার্ড ফ্লাইট কেনিয়া হয়ে কোনো আন্তর্জাতিক ভিসা প্রক্রিয়া ছাড়া দক্ষিণ আফ্রিকায় পৌঁছালো তা নিয়েই চলছে জল্পনা কল্পনা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে, জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের অনুপস্থিতি, ক্ষতিপূরণের প্রতিশ্রুত অর্থ দিতে উন্নত দেশগুলোর কাছে দাবি তুলেছে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশের প্রতিনিধিরা। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করেই শুক্রবারের ভয়াবহ হামলার পরিকল্পনা করেছিল মস্কো। একই দিনে রুশ তেল বন্দরে ইউক্রেনের হামলায় বৈশ্বিক জ্বালানি সরবরাহেও ধাক্কা লেগেছে। দেখে আতশবাজি মনে হলেও এটি আসলে ছিল ইউক্রেনের ওপর রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা। রাতভর রাশিয়ার 430টি ড্রোন ও 18টি ক্ষেপণাস্ত্র হামলায় আগুন ধরে যায় কিয়েভের বহু আবাসিক ভবনে। ঘটে হতাহতের ঘটনা। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কিয়েভের প্রায় প্রতিটি অঞ্চলেই বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই হামলার মূল লক্ষ্য ছিল কিয়েভের সর্বোচ্চ ক্ষতি সাধন করা। এছাড়া পরিকল্পিতভাবে এই হামলা বেসামরিক নাগরিকদের ওপরেই চালানো হয় বলে দাবি করেন তিনি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রাশিয়ার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। মুখপাত্র জানান, এসব হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন এবং তাৎক্ষণিকভাবে বন্ধের আহ্বান জানিয়েছেন মহাসচিব। ইউক্রেনও বাড়িয়েছে পাল্টা আঘাত। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা 200-র বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।
এছাড়া মস্কোর গুরুত্বপূর্ণ নভরোসিয়েস্ক বন্দর শহরের তেল টার্মিনালে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সাময়িকভাবে 22 লাখ ব্যারেল দৈনিক তেল রপ্তানি বন্ধ হয়ে গেছে, যা বৈশ্বিক সরবরাহের 2%। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম 2% পর্যন্ত বেড়ে যাওয়ার শঙ্কা করা হচ্ছে। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। তাইওয়ানের কাছে $33 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন। চুক্তি অনুযায়ী সামরিক বিমানের যন্ত্রাংশ সরবরাহ করা হবে তাইপেকে। সমরাস্ত্র বিক্রির অনুমোদন দেয়ায় ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে তাইওয়ান, তবে তীব্র ক্ষোভ জানিয়েছে চীন। এদিকে তাইওয়ানে চীনা হামলা হলে সামরিক প্রতিক্রিয়া দেখানোর বিষয়ে জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্যের পাল্টা সতর্কবার্তা দিয়েছে বেইজিং। চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তাইওয়ান ইস্যুতে সামরিকভাবে জড়ালে শোচনীয় পরাজয় হবে জাপানের। তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে চীন। এ নিয়ে দ্বীপটির সঙ্গে বরাবরই দ্বন্দ্ব লেগে থাকে বেইজিংয়ের। নিয়মিত তাইওয়ানের চারপাশে মহড়া চালিয়ে চাপ সৃষ্টির কৌশল অবলম্বন করছে চীনা সেনাবাহিনী। এমন পরিস্থিতির সুযোগে প্রায়ই তাইওয়ান ইস্যুতে মন্তব্য করে পরিস্থিতি জটিল করতে দেখা গেছে যুক্তরাষ্ট্রকে। এরই ধারাবাহিকতা এবার দ্বীপটির কাছে অস্ত্র বিক্রির ঘোষণা দিল মার্কিন প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্সের খবর, তাইওয়ানের কাছে $33 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র জানায় F-16C-130 সহ বিভিন্ন সামরিক বিমানের যন্ত্রাংশ সরবরাহ করা হবে তাইপেকে। এতে তাইওয়ানের বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলা, বিমান বহরের অপারেশনাল প্রস্তুতি ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদার হবে বলেও জানায় ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার মার্কিন মসনদের দায়িত্ব নেয়ার পর এটিই তাইওয়ানের কাছে প্রথম অস্ত্র বিক্রির অনুমোদন। আগের মার্কিন সরকারের নিয়মিত অস্ত্র বিক্রির নীতি অব্যাহত রাখায় ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে তাইওয়ান। দ্বীপটির প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে বলছে, তাইওয়ান মার্কিন নিরাপত্তা অংশীদারিত্ব, ইন্দো প্যাসিফিক শান্তি ও স্থিতিশীলতার ভিত্তি। অস্ত্র বিক্রির সিদ্ধান্ত 1 মাসের মধ্যে কার্যকর হবে। এদিকে তাইওয়ানকে মার্কিন অস্ত্র সরবরাহের খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, তাইওয়ান ইস্যু চীনের মূল স্বার্থের কেন্দ্রবিন্দু এবং চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের প্রথম রেড লাইন। চীনের জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে বেইজিং পিছপা হবে না বলে সতর্ক করেন জিয়ান। তাইওয়ান ইস্যুতে জাপানের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে চীনের। সম্প্রতি প্রধানমন্ত্রী সানায়া তাকাইচি বলেন, তাইওয়ানে চীনা হামলা হলে তা টোকিওর জন্য হুমকি হতে পারে। এমন কিছু ঘটলে জাপানের তরফ থেকেও সামরিক প্রতিক্রিয়াও আসতে পারে। তার এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়ে চীনে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতকে তলব করেছে বেইজিং। একই সঙ্গে টোকিওতে চীনা দূতাবাসের কর্মীদের বাইরে বের হওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তাইওয়ান ইস্যুতে সামরিকভাবে জড়ালে শোচনীয় পরাজয় হবে জাপানের। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আর্জেন্টিনায় বাণিজ্যিক এলাকায় ভয়াবহ বিস্ফোরণ, আহত অন্তত 22, আগুন নেভাতে কাজ করছে দমকল বাহিনী। সুইডেনের স্টকহোমে বাস দুর্ঘটনায় নিহত 3, চালক আটক। ক্ষমা চাওয়ার পরও $500 কোটি পর্যন্ত ক্ষতিপূরণ চেয়ে বিবিসির বিরুদ্ধে মামলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহের যে কোনো সময়ে মামলা করা হতে পারে বলে জানান তিনি। এমনকি বিষয়টি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ফোন করার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় শুক্রবার এয়ারফোর্স ওয়ানে দেয়া সাক্ষাৎকারে বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য, বিভ্রান্তিকরভাবে সম্পাদনার ঘটনায় বিবিসি একটি ফেক নিউজ চ্যানেল, তা প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প। বলেন, আগামী সপ্তাহে যে কোনো সময় $100 থেকে $500 কোটি পর্যন্ত ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হতে পারে বিবিসির বিরুদ্ধে। আমার মনে হয় এটা আমাকে করতেই হবে। তারা প্রতারণার বিষয়টি স্বীকারও করেছে, অর্থাৎ তারা চাইলে এটা নাও করতে পারত, কিন্তু করেছে। তারা আমার মুখ থেকে বের হওয়া শব্দই বদলে দিয়েছে। এ সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে বিবিসি সংক্রান্ত বিষয়টি তুলে ধরতে চান বলে জানান ট্রাম্প। বলেন, স্টারমার বিবিসির স্বাধীনতাকে সমর্থন জানিয়েছেন, তবে তিনি সরাসরি ট্রাম্প বিরোধী অবস্থান নেননি। যুক্তরাজ্যের মানুষও এ ঘটনায় ক্ষুব্ধ বলে উল্লেখ করেন ট্রাম্প। এর আগে বৃহস্পতিবার বিবিসি জানায়, তাদের চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি ও বিবিসির পক্ষ থেকে প্রেসিডেন্টের বক্তৃতার ভিডিও সম্পাদনার জন্য দুঃখ প্রকাশ করা হয়, তবে ক্ষতিপূরণ দিতে নারাজ বিবিসি। এর সপক্ষে 5টি যুক্তিও তুলে ধরে গণমাধ্যমটি।
গেল সোমবার ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে একটি চিঠি পাঠান। সেখানে অভিযোগ করা হয় 2021 সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার আগে ট্রাম্পের দেয়া একটি বক্তৃতার সম্পাদিত ভিডিও প্রকাশ করে তারা প্রেসিডেন্টের মানহানি করেছে। একই সঙ্গে শুক্রবারের মধ্যে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণ দেওয়ার সময়সীমাও বেঁধে দেন তারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। উত্তরাঞ্চলকে বাঁচাতে এই আন্দোলনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাই, আগে নিজেরা বাঁচলে না অন্য কথা, তাই না? পদ্মায় যদি মরে যায় আমরাও তো মরে যাবো, ঠিক কিনা? অথচ দেখেন সে ব্রিটিশ পিরিয়ড থেকে এই পদ্মা নদীকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে, তখন পারে নাই। পাকিস্তান আমলে তারা এই ফারাক্কা বাঁধ চুপি চুপি নির্মাণ করে ফেলে, চুপি চুপি বানায়, তারপর বাংলাদেশ হওয়ার পরে তখন সেটাকে চালু করে। প্রথম এটাকে চালু করার অনুমতি দেয় শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগের তখনকার সভাপতি এবং প্রধানমন্ত্রী তখনকার। বন্ধুগণ, সেইটার পানিতে যখন কমে যায় তারপরে এই অঞ্চলের মানুষের দুঃখ কষ্ট শুরু হয়। আমাদের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি প্রথম ফারাক্কা মার্চ করেন, মনে আছে আপনাদের? এই বছরের ছেলেরা জানে না, হারুনরা জানে, আমার সাধারণ ভাইরা জানা যে তিনি 76 সালে ফারাক্কা মার্চ করেছিলেন। হাজার হাজার লক্ষ মানুষকে তিনি ফারাক্কার দিকে রওনা দিয়েছিলেন। তাই প্রেক্ষিতে এই দেশের স্বাধীনতার ঘোষক, এই দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং সমৃদ্ধ বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 77 সালে তিনি এই পদ্মা পানি হিস্সা নিয়ে ভারতের সঙ্গে একটা চুক্তি করেন, প্রথমবারের মতো গ্যারান্টি ক্লজ নিয়ে। দুঃখের কথা যে তারপরে আর কেউ চেষ্টা করে নাই, একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘে পদ্মার না পানির ন্যায্য হিস্সার কথা তুলেছিলেন। আমার মনে থাকার কথা আমাদের হারুন ভাইদের। এই কিছুদিন আগে 2016 সালে না, 2016 সালে এই যে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা একটা চুক্তি সই করেছিল, ওটাতে আমার গ্যারান্টি ক্লজ ছিল না 96 সালে। আজকে 2026 সালে, আগামী বছর এই চুক্তি শেষ হবে। আমরা জানি না এখন ভারত কোন পদক্ষেপ গ্রহণ করবে। এই 2026 সালে যে সরকার আসবে, সেই সরকার যদি শক্তিশালী না হয়, জনগণের শক্তি নিয়ে যদি না দাঁড়াতে পারে, তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। তাই বন্ধুগণ, এটা প্রমাণিত যে একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে সেই দল যারা সরকার গঠন করলে বাংলাদেশের মানুষের যে হিস্সা, যে অধিকার, তা পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না। ঠিক না বন্ধুগণ? তাই আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে আজকে আন্দোলনকে চাঙ্গা করে রাখা, সারা বিশ্বে এই বার্তা পৌঁছে দেওয়া যে বাংলাদেশের মানুষ এই পদ্মা নদী, গঙ্গা যেটা আসছে ভারত থেকে, আন্তর্জাতিক নদী, এটা আন্তর্জাতিক আইন হিসেবে এর সফল হিস্সা, সঠিক হিস্সা আমাদের পাওয়া, আমাদের অধিকার, দয়া নয়। আজকে সেই জন্যই সেই সময় আমার একটা সরকার থাকা দরকার যারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করে, কথা বলে। এর অতীতে আমরা করেছি, শহীদ জিয়া করেছেন, দেশনেত্রী বেগম খালেদা করেছেন, এখন তারেক রহমান ঠিক সঠিক সময়ে এই হারুন ভাইকে নেতৃত্ব দিয়ে এই আন্দোলন শুরু করেছেন, পদ্মা বাঁচাও। আমরা যখন তিস্তা বাঁচাও আন্দোলন শুরু করি, তখন আমরা বলেছিলাম কুন্তে বাহে জাগো সবাই, আইসো আমরা তিস্তা বাঁচাই। আজকে ঠিক একইভাবে স্লোগান তুলেছেন হারুন ভাই, চলোজি ভাই আজকে পদ্মা বাঁচাই। ঠিক আছে, ঠিক আছে, আছেন সবাই, হারুন ভাইয়ের পিছিয়ে আছেন।
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা সব মানুষেরা তার পিছনে আছেন। আজকে একটা কথা আপনাদের বলেছেন, গঙ্গা ব্যারেজের কথা, তাই না? এটা যে গঙ্গা নদীতে, পদ্মা নদীটা ইন্ডিয়ার ওই পারে, এটাকে বলে আপনার গঙ্গা, ইংরেজি বলে গ্যাঞ্জেস। এটা দীর্ঘকাল ধরে সেই হিমালয় থেকে হাজার হাজার বছর ধরে অববাহিকায় নেমে এসেছে। 2,500 কিলোমিটার দৈর্ঘ্য এই নদী। এই নদীতে বাঁধ দিয়ে ফারাক্কাতে পানি আমাদের বন্ধ করে দিয়েছে। এখন আমরা বিকল্প কি করতে পারি? আমরা গঙ্গা ব্যারেজ তৈরি করে সেখানে আমরা এই পদ্মার পানিকে আটকে রেখে শুষ্ক মৌসুমের পানি আমরা আমাদের নদীগুলোতে ছেড়ে দিতে পারি, আর বন্যার সময় সেটাকে আমরা পানি থেকে আটকে রাখতে পারি। এই প্রকল্প যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের, উত্তরাঞ্চলের এই জেলাগুলোর দুঃখ অনেকটা কমে যাবে। এই কথাটা তারেক রহমান সাহেব সঠিক উপলব্ধি করেছেন। এই জন্যই আজকে হারুন ভাইকে দায়িত্ব তিনি দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই যে আজকে হারুন সাহেব এই আন্দোলন শুরু করলেন। ইনশাআল্লাহ এই আন্দোলন চলবে যতক্ষণ না আমরা পদ্মার ন্যায্য হিসা পাবো, পানির ন্যায্য হিসা পাবো এবং গঙ্গা বাঁধ নির্মাণ করতে পারবো। বন্ধুগণ, আজকে একটা কঠিন সময় পার হচ্ছে। আমি আজকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই হারুন ভাইকে, যিনি সভাপতি আজকের এই মিটিংয়ে, তিনি আজকে আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের সামনে এসে কয়েকটা কথা বলার। আমার অনেক বয়স হয়ে গেছে, আমি অনেকবার আপনাদের এখানে এসেছি, ম্যাডামের সঙ্গে এসেছি, এই মাঠেই বোধহয় মিটিং করেছি আমার যদ্দূর মনে পড়ে। আজকে সেই ম্যাডাম বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য তার সারাটা জীবন উৎসর্গ করেছেন, 6 বছর কারাগারে থেকেছেন, যাকে কেরানীগঞ্জের কারাগারে একটা ছোট্ট ঘরের মধ্যে, স্যাঁতস্যাঁতে ঘরের মধ্যে, যেখানে ইঁদুর দৌড়াদৌড়ি করতো, এখান থেকে 2 বছর আটকে রাখা হয়েছে। তার খাওয়ার সঙ্গে কি মিশিয়েছে আমরা জানি না, কিন্তু ওই জেল থেকে বের হয়ে জেলের মধ্যেই তিনি হয়ে গেলেন অসুস্থ। তখন তাকে হাসপাতালে, পিজি হাসপাতালে আবার বন্ধু অবস্থায় নেওয়া হলো। সেখানে ছিলেন 2 বছর, আবার তাকে নিয়ে যাওয়া হলো বাড়িতে, সেখানে গৃহবন্দী করে রাখা হলো। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই যে গত 5ই আগস্ট 24-এর এই দেশ ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পরে তিনি তার বাসায় ফিরে আসেন মুক্ত অবস্থায়। আজকে তিনিও এই পদ্মা বাঁচাও আন্দোলনে তিনি সম্মতি দিয়েছেন। আমরা তো জানি যে এই দেশে এই বিএনপি এবং আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, ম্যাডাম খালেদা জিয়া এবং এখন তারেক রহমান, এই ছাড়া আমাদের নেতৃত্ব দেওয়ার কেউ নেই, তাই না? আমরা তাদের সঙ্গে আছি, তাদের সঙ্গেই আমরা এই দেশকে মুক্ত করব। বন্ধুগণ, আজকে এই সংকটে একটা দল তাই সংকটকে আরো গভীর সংকটে নিয়ে যাচ্ছে। যখন আমরা সবাই মিলে ওই সংস্কারের সনদ সই করলাম পার্লামেন্টের সামনে 17ই অক্টোবর, এবং কত অনেকগুলো বিষয়ে একমত হয়ে গেলাম, সই করলাম, এখন হঠাৎ করেই সেই দলটি আজকে বলতে শুরু করেছে যে না, আমাদের পিআর দরকার। আচ্ছা ভাই, আপনার পিআর কি বোঝেন? পিআর বোঝেন? আমিও বুঝি। একটু জানা শুনলাম, চেষ্টা করলাম, বলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ইংরেজি শব্দ। আমি যে বাংলাটা বলো, ইংরেজি বুঝি না, তো বাংলাটা বললো আনুপাতিক প্রতিনিধিত্ব। ওটা আরো কঠিন। বোঝেন আনুপাতিক প্রতিনিধিত্ব কি? বোঝেন নাকি আপনারা? তো যে জিনিসটা বাংলাদেশের মানুষ বোঝে না, ওই জিনিসটা ঘরের মধ্যে চাপাই দিচ্ছেন ভাই কার ইঙ্গিতে। কেন আজকে গৌরব সৃষ্টি করতেছেন? আপনারা হঠাৎ করে লাফায় উঠছেন যে ক্ষমতায় যাবেন। এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ, ধর্মকে ভালোবাসে, আল্লাহ নবীকে ভালোবাসে, বিশ্বাস করে, কিন্তু ধর্মান্ধ নয় এবং সাম্প্রদায়িক নয়। আজকে এই কথাগুলো মনে রেখে এখানে পাঠাবো।
আপনি গত নির্বাচনের হিসাব করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পেয়েছে জামাতে ইসলাম। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে কংগ্রেস আর জেডি মহাজোটের ভরাডুবি হয়েছে। প্রত্যাশার চেয়ে অনেক বেশি আসনে জয়ী হয়েছে নীতিশ কুমার নেতৃত্বাধীন এনডিএ জোট। দশমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নীতিশ। ফল ঘোষণার পর রাহুল গান্ধী বলেন, বিজেপির হয়ে ভোট কারচুপি করেছে নির্বাচন কমিশন। যার শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে মাত্র কদিন আগেও প্রশ্ন তুলেছিল বিরোধীরা, সেই নীতিশ কুমারই দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। ভোট গণনা ঘিরে জল্পনা কল্পনার মধ্যেই পাল্টে গেছে সমীকরণ। 243 আসনের বিধানসভায় 2 শতাধিক আসন পেয়ে এনডিএ নিশ্চিত করেছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। সমীক্ষার পূর্বাভাসে ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। কোথাও 130 আসন, কোথাও 167 আসন, এমন অনুমানিক ঘুরছিল সব বিশ্লেষণে। কিন্তু বাস্তব চিত্র পুরো ভিন্ন। নীতিশ বিজেপি জোটের ভূমিধস জয়ে ফের ভুল প্রমাণিত হয়েছে সব সংখ্যাতত্ত্ব। টানা 2 দশক ক্ষমতায় থাকার পরও নীতিশ কুমারের ভাবমূর্তি যে অটুট, এই ফল তারই প্রতিফলন। 2010 সালের মতোই এবারও জেডিইউ বিজেপি জোট শক্ত অবস্থানে। 15 বছর পরেও সে আধিপত্য আবারও নিশ্চিত করেছে এনডিএ। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, হরিয়ানা সবখানে সম্ভাবনার বাইরে ফল এনে বিজেপি যে ধারা ধরে রেখেছে তার সর্বশেষ উদাহরণ বিহার। তবে নির্বাচন কমিশনকে ঘিরেও বিতর্ক কম নয়। ভোটের আগে শুরু হওয়া ভোটার তালিকা সংশোধনের বাদ যায় 47 লাখের বেশি নাম। বিরোধীরা অভিযোগ তোলে এটি এনডিএকে সুবিধা দেওয়ার কৌশল। ফল ঘোষণার পর অভিযোগ তোলেন রাহুল গান্ধী। বলেন, বিজেপির হয়ে ভোট কারচুপি করেছে নির্বাচন কমিশন। আগামী বছর পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি ও আসামে বিধানসভা নির্বাচন। বিশ্লেষকদের মতে বিহারের এই ফলের পর নতুন করে আশা দেখছে বিজেপি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজায় প্রবল বৃষ্টিতে আশ্রয় শিবির প্লাবিত, বিপাকে লাখো ফিলিস্তিনি। বৈরী আবহাওয়ার মধ্যেও চলছে ইসরায়েলি হামলা। 20,000 শান্তিরক্ষী মোতায়েনে প্রস্তুত ইন্দোনেশিয়া। এবং তাইওয়ানের কাছে $33 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন চেয়েছে যুক্তরাষ্ট্র। বেইজিংয়ের তীব্র ক্ষোভ, তাইপে ইস্যুতে জড়ালে শোচনীয় পরাজয় হবে জাপানের, হুঁশিয়ারি চীনের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ আলিফ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।